নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিরাটির একটা সত্য ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো, ফলো করে নিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের ঘটনাটা আমাকে মেল করে পাঠিয়েছেন দিশানি পাল দিদি, বিরাটি থেকে। দিদি যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আমার নাম দিশানি পাল, আমার বাড়ি বিরাটি। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা আমার জীবনে ঘটে যাওয়া সব থেকে দুঃখের একটা ঘটনা। ঘটনাটা আমার জীবনে ঘটে 2015 সালের মার্চ মাসে। ফার্স্ট অফ অল বলে দিই, আমার ফ্যামিলিতে আমি, আমার মা আর আমার দাদা থাকে। আমি যখন 10 বছর বয়স আমার, তখন আমার বাবা মারা যায়। দাদা তখন মোটামুটি 15-16 বছর বয়স। মা আমাদের দুজনকে অনেক কষ্টে মানুষ করেছে। যাই হোক, 2015 মার্চ মাস 15 তারিখ, ডেটটা জীবনে ভুলবো না। রাত 12টা বাজে। আমার দাদা জোম্যাটোতে কাজ করতো, ডেলিভারি বয়। রাত 12টার সময় মা খেয়ে দিয়ে ঘুমায়, আমিও ঘুমাই। দাদা বলে একটু লেট হবে আসতে। রাত 3টে গেটের মধ্যে খুব জোরে জোরে কেউ একটা নক করে। চারিদিকে মোটামুটি নিস্তব্ধ, একদম নিস্তব্ধ। আমি উঠলাম, গেটটা খুললাম, দেখলাম দাদার চোখগুলো একদম টকটকে লাল হয়ে রয়েছে, চোখের তলায় ব্ল্যাক স্পট, আর মাথাটা কেটে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, দাদা কি হয়েছে তোর? অ্যাক্সিডেন্ট করেছিস নাকি? আর বাইক কোথায়? দাদা আমাকে বলল, দাদা নাকি গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে রাস্তায়। ওর গাড়িটা গ্যারেজে রয়েছে, ও হেঁটে হেঁটেই বাড়ি এসছে। যাই হোক, দাদাকে খেতে দিলাম। ও বলল ওর খিদে নেই। ও আমার দিকে না কেরম করে একটা তাকালো, চোখটা একদম ছলছল করছে। আমি বললাম, দাদা তোর কি খুব লেগেছে? কি হয়েছে আমায় বল। ও আমায় বলল, মাকে দেখে রাখিস। খালি এইটুকু বলে নিজের রুমে ঢুকে দরজাটা ভেতর দিয়ে আটকে দিল। আটকে ও ঘুমিয়ে পড়ল। সকালবেলা আমার যখন ঘুম ভাঙে, সেটা একটা খুবই অন্যরকম ঘুম ভাঙা। এটা যেন কারো জীবনে না, এরকম ঘুম যেন কারো না ভাঙে। মায়ের একটা মারাত্মক কান্নায় আমার ঘুমটা ভাঙে। উঠে দেখি মা বুক চাপড়ে কাঁদছে। কি হয়েছে? হাসপাতাল থেকে ফোন এসেছিল, আমার দাদা কাল রাতে নাকি অ্যাক্সিডেন্ট করে লরির চাকার তলায় ঢুকে গেছে। আমার শুনে গা হাত পা একদম কেঁপে উঠলো। প্রথমে তো একদমই বিশ্বাস করিনি। কাল যেই মানুষটার সাথে রাতে কথা বললাম, আমার মাথায় হাত দিয়ে বলল মাকে দেখে রাখিস, যাকে খেতে দিলাম যে খেলো না, যে রাতে আসলো আমি যাকে গেট খুলে দিলাম, সে মানুষটা নাকি কাল রাতে গাড়ির চাকার তলায় ঢুকে গেছে। কিন্তু কি করে সম্ভব? প্রথমে তো বিশ্বাস না করার মতোই মাকে বোঝালাম যে না, দাদা এসছিল ঘরে। বিছানাটাও একটু এলোমেলো। মাকে দেখালাম যে হয়তো কেউ মিথ্যে কথা বলছে। সেকেন্ড টাইম আবার ফোন এলো হাসপাতাল থেকে, বিরাটি হাসপাতাল থেকে। আমি দৌড়ে গেলাম দেখতে যে আদৌ কি আমার দাদার কিছু হয়েছে কি হয়নি। যে দৃশ্যটা আমি দেখেছি না, বিশ্বাস করবে ওরকম হয়তো কেউ যেন না দেখে। দাদার মাথা একদম থেতলে গেছে। দাদার শরীর দেখে বোঝা যাচ্ছে যে ওটা আমার দাদা। ওকে দেখলে আপন কারো মৃত্যু কেউ যদি এরম দেখে না, তার কি অবস্থা হয় সেটা লিখে বোঝানো যাবে না। আমার সারা শরীরে একদম একটা আলাদাই ফিল হচ্ছে। কাঁদবো না মাকে সামলাবো না কি করব বুঝতে পারছি না। কোনো রকম আত্মীয় স্বজন আসলো, দাদার দেহটাকে আমরা দাহ করার পরে বাড়িটাকে সামলানোর অনেক চেষ্টা করছি। মা খাওয়া দাওয়া একদম ভুলে গেছে। দাদার শ্রাদ্ধ টাদ্ধ করার পরে প্রায় 12-13 দিন কেটে গেল দাদার মৃত্যুর। আমি মাকে প্রচণ্ড সান্ত্বনা দিচ্ছি, মাকে সামলানোর চেষ্টা করছি, নিজেও কাজে যেতে পারছি না।
তো ঠিক নেক্সট মান্থ থেকে আমি কাজে জয়েন করলাম, মাকেও সামলালাম। মোটামুটি মা একটুখানি নিজেকে স্থির করেছে, বুঝতে হবে মানুষকে যে মানুষটা আর নেই। তো কোনো রকম আমি কাজে টাজে গেলাম, কাজ থেকে 7টার সময় ফিরেছি। 1 তারিখ থেকে আমি জয়েন করেছিলাম এপ্রিলের। তো আমি যখন বাড়ি ফিরে দেখছি টেবিলের ওপরে 2টো ভাতের থালা। 7টার সময় বাড়ি ফিরি, 2টো ভাতের থালা। আর মা না একটা রুমের মধ্যে, মানে মায়ের রুমে বসে বসে না হাসছে, আর মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ একটা আছে। আর আমারও মনটা খুব ভালো লাগলো যে এতদিন পরে মাকে হাসতে দেখছি। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটে সেটা না একটু প্যারানর্মাল টাইপ ঘটনা। মানে আমি ঘরে ঢুকে দেখি ঘরে কেউ নেই, কিন্তু মা খাটের একটা কোনায় বসে রয়েছে আর সিধি তাকিয়ে কারোর সাথে একটা কথা বলছে। মনে হচ্ছে মায়ের উল্টো সাইডে কেউ বসে রয়েছে, বাট আমি দেখতে পাচ্ছি না। আমি মাকে ডাকার সঙ্গে সঙ্গে না মা খুব চমকে ওঠে। মা বলে, এই হলো টাইম, দেখ তোর দাদা কখন চলে এসছে। আমি বলি, মা কোথায় দাদা? মা বলে, এই তো। বলে না মা দুমনি স্থির হয়ে যায়। মা বলে, তো দাদা কোথায় গেল? আমি বললাম, মা তোমার কি হয়েছে? দাদা কোথায়? দাদা তো নেই। মা আমাকে না প্রচণ্ড প্রায় মারে এরম একটা ব্যাপার। আমাকে ধরে বলে, কি নেই মানে? দুপুরবেলা আসলো, এসে বললো আমরা যাকে দাহ করেছি সেটা তো দাদা না, এখানে বসে খেলো, আমার সাথে কত গল্প করছিল। কোথায় গেল ও? ওর সারা গা না নীল হয়ে গেছে, জানিস? ওর কিছু তো একটা হয়েছে। আমি মাকে কোনো রকম মুখ চুখ ধুয়ে না বসাই, আর আমার সারা গা না ওই মায়ের রুমটাতে একদম ভারী হয়ে যাচ্ছে। মনে হচ্ছে না রুমটার মধ্যে কিছু তো একটা ঘটছে প্রচুর। আর যেটা ঘটছে সেটা কিন্তু নর্মাল কিছু না, প্রচণ্ড ভয়ানক কিছু। তো আমি কোনো রকম এত কিছু না ভেবে অ্যাভয়েড করে সব কিছু ভাতের থালাটা ধুচ্ছি। মায়ের থালাটা আমি ধুলাম, মা যেটাই খেয়েছে একদম ঠিক আছে। এবং সেকেন্ড যেই থালাটা যেটাতে ভাত নেই, আমি কিন্তু তখনও বুঝতে পারছি না ভাতটা খেলো কে। আমার মা তো আর 2 থালা ভাত খেতে পারে না, 2 থালা তরকারি খাবে না। যাই হোক, আমি যখন সেকেন্ড থালাটা ধুচ্ছি, থালাটা দিয়ে না একটা নোংরা পচা গন্ধ মারছে। তো যাই হোক, থালাটা ধুয়ে টুয়ে মাকে নিজের রুমে নিয়ে গিয়ে শুই। ওই রাতটাতে কি ঘটে মানে তোমাদেরকে আমি মনে হয় লিখে সেই ফিলটা দিতে পারবো না। আমার রুমের বাইরে, মানে আমাদের যেখানে আমরা খাওয়া দাওয়া করি, ডাইনিং রুম, মনে হচ্ছে কেউ লাফাচ্ছে। আর না একটা কান্নার আওয়াজ, ব্যাটা ছেলের কান্নার আওয়াজ, ভুবিয়ে কাঁদছে। আর না মাঝে মাঝে মায়ের রুম আর আমার রুম যেহেতু একদম গায়ে লাগা, মায়ের রুমটা বন্ধ, মনে হচ্ছে মায়ের রুমের খাটের উপরে কেউ লাফাচ্ছে। মনে হচ্ছে কি আমার আর মায়ের যে একটা রুম তো অ্যাটাচ, দেয়ালে কেউ বাড়ি মারছে আর আমার রুমে শোনা যাচ্ছে। মা আমাকে জাপটে একদম বাচ্চার মতো ধরে রয়েছে। আমরা এত ভয় পাচ্ছি। কোনো রকম না ঠিক 1:20-25 বাজে উৎপাতটা বন্ধ হয় ঘরের মধ্যে। ঠিক আমাদের ছাদের ওপর, আমাদের একতলা বাড়ি, তো ছাদের ওপর না প্রচণ্ড কেউ লাফালাফি করছে। আর না মনে হচ্ছে কিছু একটা বলছে, কিন্তু আমরা তাদের ভাষা বুঝতে পারছি না। খুব মানে চিল্লামিল্লি করছে, আর না কাঁদছে, খালি এক কোনায় বসে বসে কাঁদছে। তো কোনো রকম ওই রাতটা কাটানোর পরে আমি ছাদে যাই। ছাদে গিয়ে বিশ্বাস করবে একটা কীরকম একটা কালো কালারে একটা জল আর পচা গন্ধ মারছে পুরো ছাদ দিয়ে। তো যাই হোক, আমি নিচে আসি, ছাদটাকে পুরো ঝাড় ফাঁদ দিয়ে জল ফল দিয়ে পরিষ্কার করে নিচে আসার পরে না আমার না ঘরটা মনে হচ্ছে পুরো বন্ধ লাগছে। আমি যে অফিস যাব সে ভরসাটা আমি পাচ্ছি না। আমি মনে হচ্ছে আমি অফিস গেলেই তো আমার মায়ের কিছু হয়ে যাবে। তো আমি কি করলাম, মাকে না মাসি বাড়ি দিয়ে আসলাম। মাসি বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূর না, বিরাটিতেই। তো দিয়ে এসে আমি অফিস গেলাম। 7:30-8টা বাজে আমি অফিস থেকে বেরাবো। ঠিক সেই টাইমে আমার কাছে একটা ফোন আসে। নাম্বারটা আমার কাছে ছিল, আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম। নাম্বারটা একটা কিরম টাইপের, মানে 0205 দিয়ে এরকম ডিজিট দিয়ে শুরু হচ্ছে। 10টা নাম্বার নেই, 11টা নাম্বার, 12টা নাম্বার। কলটা আসে, আমি ধরি। ধরার পরে না আমার শরীর বরফ হয়ে যায়। একটা গলা ওই সাইড দিয়ে আমাকে বলে, কি হলোটা কি? হ্যাঁ, আমি দুপুর থেকে না খেয়ে বসে আছি,
একা একা ঘরে, জানিস না আমার ভালো লাগে না। মাকে দিয়ে আসলি মাসি বাড়ি? হ্যাঁ, মাসি বাড়িতে গেছিলাম দেখলাম সবাইকে। মাকে নিয়ে আয় না, আমি ঘরে বসে রয়েছি মায়ের রুমটাতে। তোর ঘরে তো ঠাকুর ভর্তি, ঢুকতে পারছি না, মায়ের ঘরে বসে আছি। নিয়ে আয় না, মাকে নিয়ে আয় না, মাকে নিয়ে আয় না। ওই গলাটা পুরো আমার দাদার। আমি ফোনটা না কেটে গেল, আর আমি যতবার ডায়াল করছি নাম্বারটা কোনো রকম কল যাচ্ছে না। আমি বুঝতে পারছি না আমার সাথে হচ্ছেটা কি। তবে যাই হোক, আমি বাড়ি ফেরার জন্য মাসি বাড়ি যে যাচ্ছি, আমি বাস থেকে নামলাম। মাসির বাড়িটা না একটা গলির ভেতরে, গলিটা প্রচণ্ড অন্ধকার। যখন আমি গলি দিয়ে হাঁটছি, আমার মনে হচ্ছে গলিটা পুরো নিস্তব্ধ গলি, মানে তুমি 4-5 পা হাঁটলেই মাসি বাড়ি। তো আমি 2-3 পা ফেললাম বাস থেকে নেমে। আমার মনে হচ্ছে আমার পেছন পেছন আরও 2টো পা আমাকে ফলো করছে। আমি ফিল করছি কিন্তু আমি পেছনে তাকাতে পারছি না। আমার সারা শরীর একদম আমি শক্ত করে রেখেছি। আমি বুঝতে পারছি আমি যদি পেছনে তাকাই কিছু একটা দুর্ঘটনা ঘটবে। আর আমি সেম টু সেম বুঝতে পারছি আমার ঘাড় আর আমার দুটো মানে গলা, পিঠের ওই সাইডটায় কেউ একটা আঁচড় দিচ্ছে যাতে আমি ঘুরি। আমার ব্যথা করছে, কিন্তু আমি কোনো দিকে না তাকিয়ে ঘরে ঢুকলাম, ঘরটা খুললাম মাসি বাড়ি। আর মাসিটা আমাকে দেখে বুঝতে পারছে আমার চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। কিন্তু আমি কাউকে কিছু না বলে মাকে নিয়ে বাড়ি যাই। বাড়িতে দরজাটা খুলে প্রথম যেই জিনিসটা সব থেকে বাজে দেখলাম, আমাদের বাড়ির রান্নাঘরের জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো। আমাদের ডাইনিং টেবিলের ওপরে একটা কাপড় ছিল, মানে টেবিলের ওপরে কাপড়টাকে কেউ মনে হয় দাঁত দিয়ে কেটে দিয়েছে। তো আমি অত কিছু না ভেবে মাকে নিয়ে রুমে যাই, গল্প করছি নর্মাল। ঠিক 9:30-10টা বাজে, কোনো রকম আলু সেদ্ধ ভাত করে আমরা দুজন খেয়ে শোবো ওরম টাইম। আমি যেই রুমটাতে থাকি সেই রুমের না পাশে একটা জানলা রয়েছে, কাচের জানলা। বিশ্বাস করবে, আমরা শুতে যাব 11টা বাজে, ওই জানলাটায় কেউ নক করছে। এবার দেখো, পাড়ার বাচ্চা ছেলেরাও হতে পারে, যেহেতু আমরা 2টো মহিলা একা রয়েছি। আমি না একটা লাঠি নিয়ে বাইরে যাই, না কেউ নেই। ঠিক 2-3 বার নক হয়েছে, আমি একবার চিৎকারও করেছি, কে রে বলে একটা বাজে ভাষাও দিয়েছি, না কোনো শব্দ নেই। ঠিক তার 10-15 মিনিট পরে আমাদের লাইটটা জ্বালানো, লাইটটা সবে নিভিয়েছি, 2টো হাত পুরো একদম জানলার মধ্যে এসে পড়ে ধাপ করে। আর না, পুরো হাতটা জানলা ঘষে নিচে নেমে যায়। আমি যেই লাইটটা জ্বালিয়েছি, 2টো হাতের ছাপ পুরো রক্ত বেয়ে পড়েছে। আমি আর না থাকতে পেরে আমি মাকে নিয়ে সঙ্গে সঙ্গে বলি যে তুমি ওঠো, এই ঘরে আর আমি থাকতে পারছি না। মানে আমার এতটা জিনিসটা নর্মালি না, আমি বুঝতে পারছি। আমি মাকে নিয়ে বেরাই, ক্যাব বুক করি, সঙ্গে সঙ্গে মাসি বাড়ি যাই। ওই রাতে মাসি বাড়িতে থাকি, মাসিকে সব বলি যে আমি থাকতে পারবো না, আমরা দুজন বাঁচতে পারবো না ওখানে। ও চাইছে আমাদেরকে টেনে নিতে। আমি পুরো বুঝতে পারছি যে ও চাইছে যে আমরা ওর কাছে চলে যাই। তো কোনো রকম মাসিকে সব কিছু সকালবেলা বলার পরে আমি সেদিন আর অফিস যাইনি। মাসি না এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিক আমাকে দেখেই বলে প্রথম টার্গেট নাকি আমি। বলছে ও তোমায় খুব ভালোবাসতো, শেষ দেখা তোমায় দিয়ে গেছে। ও আসবে, ও বারবার আসবে, ও তোমাদের ঘরের মধ্যেই রয়েছে, ও শান্তি পায়নি, ও মরতে চাইতো না, ওই ছাদটাতে ঘুরছে, ও তোমাদের ঘরে ঘুরছে, তোমার ঘরে ঢুকতে পারছে না কারণ ঠাকুর আছে। তো আমরা অনেক কিছু বললাম যে কি করা যায়, কারণ এইভাবে তো বাঁচা যাচ্ছে না। প্রথম বললো গয়ায় গিয়ে একটা পিণ্ড দিতে, সেকেন্ড বললো যা যা স্মৃতি আছে সব জ্বালিয়ে দাও। খুব কষ্ট হয়েছিল বিশ্বাস করে জ্বালিয়ে দিতে, সব জ্বালিয়ে দিয়েছে। ছবি থেকে শুরু করে আমাদের কাছে কিচ্ছু নেই, একটা হ্যাঁ মোবাইলে আছে, বাট যে এমনি স্টিল ছবিগুলো হয় সব জ্বালিয়ে দিয়েছি। থার্ড, উনি আমার বাড়িতে একটা যজ্ঞ করে, বন্ধন করে। যেদিন যজ্ঞটা হচ্ছে না, আমাদের বাড়ির পাশে একটা আম গাছ ছিল, বিশাল বড় আম গাছ, কোনো ঝড় নেই কিছু না, আম গাছটা ভেঙে পড়ে যায় আমাদের বাড়ির একদম ছাদে। তো যাই হোক, তারপরেও আস্তে আস্তে দাদা আমাদের স্বপ্নে আসতো যে কেন করলি, কেন আমায় ঘরে ঢুকতে দিচ্ছিস না, আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, আমাকে ডেকে নে। কিন্তু আমাদেরকে ওই তান্ত্রিক পুরোপুরি বলে দিয়েছে তোমার দাদা স্বপ্নে আসবে, তোমাদেরকে রাস্তায় হয়তো পেছন করবে, তোমাদের ডাকবে, তোমাদেরও বন্ধন করা, ও ক্ষতি করবে না, কিন্তু তোমরা যদি ঘুরে তাকিয়েছো বা তোমরা যদি ওকে কোনোদিন ডেকেছো, ও আবার ফিরে আসবে। তো
তো যাই হোক, আমরা আর কোনো দিন সেরমভাবে ফিল করিনি, আস্তে আস্তে জিনিসটা নর্মাল হয়েছে। কিন্তু যে কটা দিন আমাদের সাথে এরকম কেটেছে খুব ভয়ানক, কষ্টও ছিল ভয়ানকও ছিল লাইফে। মানে মায়া এমনই জিনিস, হয়তো চলে যাওয়ার পরেও মানুষ ফিরে আসতে চায়। যাই হোক, যদি ভালো লেগে থাকে আমার এই ফ্যামিলি স্টোরিটা, তাহলে তোমার বন্ধুদের পড়ে শুনিও। প্রথমে বলি, আমি যখন ইউটিউব স্টার্ট করেছিলাম না, তখন এমন একটা গল্প আমাকে একটা দিদি পাঠিয়েছিল। আজও এক দিদি আমাকে এরকম একটা গল্প পাঠায়। গল্পটা যখন আমি মেলে পড়ছিলাম না, আমার দারুণ লাগে। যদি তোমাদেরও ভালো লেগে থাকে, একটু ভয় পেয়ে থাকো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, ওদের ভয় পাইয়ে দাও। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও গল্পটা কীরকম লাগলো। হ্যাঁ, ডিসক্রিপশানে আমার মেল আইডি আছে, ritom91558@gmail.com। যদি তোমাদের লাইফেও ঘটা গল্প বা শোনা কোনো গল্প থেকে থাকো, অবশ্যই পাঠাও, আমি আমার ভাষায় পড়ে শোনানোর চেষ্টা করব। আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভয় নিয়ে। আজকের জন্য এইটুকু, টাটা।